আপার হাউসে যদি 100 সিট থাকে সে সিট পাবে 35, ওর কিন্তু মেজরিটির জন্য আরো 16টা সিট লাগবে। এখন আমরা আপার হাউসকে কি ক্ষমতা দেব সেটা নিয়ে আলোচনা করব। সো সরকার অনেক কিছু করতে পারবে, কিছু কিছু জায়গায় তার হাত পা কিছুটা বাধা পড়বে। তবে একটা বিষয়, একটা সুপারিশ আপনারা করেছেন, সংবিধান সংস্কার কমিশন করেছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। আবার বিএনপির যে 30 দফা সেখানে এটা আছে মজার ব্যাপার। বাংলাদেশের যে বাস্তবতা এখন, তা আপনার মনে হয় যে এখানে দ্বিকক্ষ সংসদ দরকার আদৌ? আমি খুব দরকার আছে বলে মনে করি। আচ্ছা, এটা এই আলাপটা কেন আসলো? ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে একটা মেজর সমস্যা আছে। গণতন্ত্রকে আমরা যদি সংখ্যাগরিষ্ঠের শাসন বলি, আপনি সংখ্যাগরিষ্ঠ ছাড়া শাসন হতে পারে। এমনকি সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার জন্য পৃথিবীর কিছু দেশ, ফ্রান্সে, ইভেন টার্কিতে, আপনাকে সংখ্যাগরিষ্ঠ হতে হবে। যদি ফার্স্ট রাউন্ডে কেউ 50% প্লাস 1 ভোট না পায়, কাস্টেড ভোটের সর্বোচ্চ 2 জনকে নিয়ে আবার সেকেন্ড রাউন্ডের ইলেকশন হবে। মলদ্বীপসেও হয়। মানে আপনাকে সংখ্যাগরিষ্ঠ হতে হবে, না হয় আপনার আসলে ক্ষমতা যাওয়ার কোনো নৈতিকতা তৈরি হয় না। এখন কি হয় টেকনিক্যালি, আমি যদি এভাবে বলি, একটা দল 151টা সিটে জেতার মতো ভোট পেল, আর বাকি 149-এ যদি 0 ভোটও পায়, টেকনিক্যালি হতে পারে যারা হেরে গেছে তারা এদের চেয়ে অনেক বেশি ভোট পেয়েছে। পসিবল। আমি ছোট উদাহরণ দিই, 2008 সালের নির্বাচনে 7% ভোট পেয়ে 27টা সিট পেয়েছিল জাতীয় পার্টি, আর বিএনপি 32% ভোট পেয়ে 30টা সিট পেয়েছিল। ও 32-33% ভোটে প্রপোর্শনালি যদি সে সিট পেত, 100 সিট পেত। আবার উল্টো, আওয়ামী লীগ 230 পেয়েছে 49 সিট পেয়ে, 49%-এ আওয়ামী লীগ 151 সিটও পায় না, তার জেনারেল মেজরিটি হয়। এই কারণে কি এখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা আসছে? আচ্ছা, এখন আমরা লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কি করব? নো ওয়ে। দেখবেন যে বাংলাদেশের সরকারই গঠন হচ্ছে। একটা উদাহরণ দিই, ধরুন গ্রসলি 35% ভোটে 151 সিট পাওয়া যায়, আমাদের ট্রেন্ড বলে মোটামুটি। তো 151 সিট যদি না হয়, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হয়, 35% ভোটে ও সিট পাবে 105টা। আরো ভীষণ, যেমন জার্মানিতে কি হচ্ছে, জার্মানিতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কারণে বিরোধী দল সরকারকে সাপোর্ট দিচ্ছে, মন্ত্রী হচ্ছে আবার বিরোধী দলও হচ্ছে। এই ঘটনাগুলো আমরা গণতন্ত্রের জায়গায় যাইনি। আর্টিকেল 70 যেই কারণে আমরা ইনক্লুড করেছিলাম, এটাকেও এই চেহারায় আমরা রাখবো না, দলবদলটা না হয়, সো এই সরকার তৈরি হবে না। তো ফলে একটা হাইব্রিড যে আলোচনা আসলো, আমি দীর্ঘদিন থেকে আমি এটা নিয়ে বলেছি, অনেক কথা বলেছি, এবং কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন আমাকে, কিছু সিভিল সোসাইটির মানুষজনের সাথে যখন কথা বলেছে, আমাকে ডেকেছে, আমি এটা বলেছি। এখন আমরা তাহলে কি করতে পারি? এটাকে ইনকর্পোরেট করতে পারি। ভোট একটাই হবে, সেই ভোটে লোয়ার হাউস হয়ে গেল। আমরা উদাহরণ দিলাম যে কোনো একটা দল 35% ভোট পেয়ে 151 সিট পেয়ে সরকার গঠন করলো, স্টেবল সরকার হয়ে গেল। আপার হাউসে যদি 100 সিট থাকে সে সিট পাবে 35, ওর কিন্তু মেজরিটির জন্য আরো 16টা সিট লাগবে। এখন আমরা আপার হাউসকে কি ক্ষমতা দেব সেটা নিয়ে আলোচনা করব। ধরুন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের জন্য যদি আমরা ইভেন রেফারেন্ডাম রাখিও, এটা 2 হাউসেই পাস হতে হবে। তাহলে কেউ লোয়ার হাউসে 2/3 মেজরিটি আছে সিটে, ধরলাম সে 50% ভোট পেয়ে 2/3 মেজরিটি পেয়েছে, কিন্তু আপার হাউসে সে 50% দিয়ে তার 2/3 মেজরিটি হচ্ছে না। সো ওখানে তাকে কিন্তু অন্যদের সাথে নেগোশিয়েট করতে হবে। বা যেমন ধরেন, আমার মাথায় যেটা ঘুরে, আমাদের ফান্ডামেন্টাল রাইটসের সাথে জড়িত যে আইনগুলো আছে সেগুলোর অ্যামেন্ডমেন্ট বা নতুন আইন ওখানে পাস হতে হবে। উদাহরণ হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হচ্ছে আমাদের একটা ফান্ডামেন্টাল রাইট। এই আইনটা 2টো হাউসেই পাস হতে হবে, না হলে হবে না। সো আমরা সব আইন আপার হাউসে যেতে হবে দরকার নেই, কিছু আইন ক্যাটাগরাইজ করে দিতে। সো সরকার অনেক কিছু করতে পারবে, কিছু কিছু জায়গায় তার হাত পা কিছুটা বাধা পড়বে। আর আমরা আমেরিকা সেনেটের আদলে যদি কিছু নিয়োগকে ওখানে ভেটিং এবং পরে ভোটাভুটি দেই, সেটাও হতে পারে, কমিশনগুলো হতে পারে। এরকম এটা আলাপ আলোচনার মধ্যে ঠিক হোক। কিন্তু বিএনপি যে কাজটা করছে এটা অর্থহীন হবে। বিএনপি বলছে সিটের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আমাদের নারী সিট তো একই হয়ে গেল। তো ওটা অর্থহীন, ওটা করার কোনো মানে হয় না। যদি করতেই হয় আমরা এটা করবো। আর আরেকটা জিনিস, অন্তত বিএনপি যেটা মনে করে, আমিও মনে করি, এখানে ভোট না হওয়া উচিত। আপার হাউসে ভোট না হওয়া উচিত, কারণ আমেরিকার সেনেটে কিন্তু প্রথম ভোট হতো না, ওরা এখন ভোট করে। আমি এটাকে সঠিক মনে করি না, কিন্তু সেনেটের আয়ু কিন্তু লোয়ার হাউসের 3 গুণ, ওরা 6 বছর থাকে। এবং ভোট না হওয়ার যুক্তি যেটা ছিল সেটা হচ্ছে, আপনি যখন ভোটে যান আপনাকে অনেক পপুলিস্ট কাজ করতে হয়, পপুলিস্ট সিদ্ধান্ত নিতে হয়, কখনো কখনো টাফ সিদ্ধান্ত নেওয়া টাফ হয়ে যায়, আপনি ভোট পাবেন না। আপার হাউসে সিলেক্টেড মানুষই থাকা দরকার
যোগ্য মানুষ থাকা দরকার যাতে তারা সবকিছুর ঊর্ধ্বে উঠে। এটা বাংলাদেশের অসুবিধাটা যেটা, ধরেন আপার হাউসে তো আপনি প্রপোর্শন অনুযায়ী দিবেন, ধরেন যেই দল যাদের প্রতিনিধিত্ব লোয়ার হাউসে আছে তারা তো তাদের লোকজনকে নিয়ে আসুক। এবং বাংলাদেশের সিভিল সোসাইটিতে যেটা অসুবিধা, সেটা সাংবাদিক থেকে বলেন, ডাক্তার বলেন, প্রত্যেকের তো এত বেশি দলবাজ, প্রত্যেক দলবাজ লোকজনকে নিয়ে আসবে, তাহলে লাভটা হবে। লাভ একটা হবে, ওই যে সংখ্যার সমস্যা, 35% দিয়ে একেবারে দলবাজ 35 জনকে আনলো যারা কেউ বিরুদ্ধে ভোট দেবে না, কিন্তু আপনার 16টা ভোট আরো লাগবে কিছু কিছু জিনিস পাস করার জন্য। আপনাকে কারো না কারো, ধরুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটা আইডিয়াল সিচুয়েশন, বাস্তবে কি হবে আমরা এখনো নিশ্চিত নই। আগে যেটা ছিল, কেউ বলল পুলিশকে যে এরকম অকল্পনীয় ক্ষমতা দেওয়া হয়েছে একটা, এই নিচু লেভেলের পুলিশ অফিসারের, মানে ওখানে লেখা আছে এরকম, শুধু এটা না, আপনার যদি মনে হয় যে কেউ এই ধরনের পরিকল্পনা করছে, অ্যারেস্ট করতে পারবেন তার বাড়ির কম্পিউটার। তো কোনো দল বললো না এই ধারাটা আমার পছন্দ হচ্ছে না, এটা সমস্যা আছে, এটা চেঞ্জ করতে হবে। এরকম করে ছোট 2-3টা দল বললো এটা যদি করো তাহলে আমরা বিলটা পাস করবো, তখন দেখা যাবে এটা চেঞ্জ করলো, পাস হলো, এরকম আর কি, এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স।